প্রচন্ড বিহ্বলিত হয়ে তোরা তাকিয়ে আছে আহানের দিকে। এখন কি হবে? লোকটা এমন ডেঞ্জারাস লুক দিয়ে আছে যে তাকে চিবিয়ে ফেলতেও দুবার ভাববে না। তোরা শুকনো ঢোক গিলে একবার আহানের দিকে চাইলো, আরেকবার নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলগুলোর দিকে। কম হলেও 4-5টা ফুল ছিঁড়ে ফেলেছে সে। ডিসকভারি চ্যানেলে একবার দেখেছিল তো কিভাবে তেল বের করতে হয় সূর্যমুখীর ফুল থেকে, তাও তো পারল না, উল্টো ফেঁসে গেল লোকটার সামনে। এখন যদি তাকে মেরে ঠ্যাং ভেঙে দেয়। একবার এদিক ওদিক তাকালো। তুরা আশেপাশে সূর্যমুখীর গাছগুলোতে ঢাকা, আর বের হওয়ার রাস্তাটায় আহান দাঁড়িয়ে। পালাবে কি করে সে? এত রাতে এখানে কি? আর এসব কি করছো তুমি? ফুল ছিঁড়ছো কোন সাহসে? নিস্তব্ধ রাতে আহানের চাপা সরব ধমকে কেঁপে উঠল তুরা। সে তো ভালো কিছুই করতে চেয়েছিল, এমন ধরা পড়ার কথা একবারও ভাবেনি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কণ্ঠের খাদ আরেকটু উঁচিয়ে শাসাতেই তুরা আতঙ্ক আরো বেড়ে গেল। সামনে ঢলে পড়া লতানো গাছের ঢাল সরিয়ে আহানকে এগিয়ে আসতে দেখেই তুরা উপায়ন্ত না পেয়ে পাশের গাছগুলোর মাঝ দিয়ে দৌড় দিল। কিন্তু ভাগ্য হয়তো আজ তাকে ফাঁসানোর ষড়যন্ত্রে আটঘাট বেঁধে করেছে। ছিটকে পড়ে যাওয়ায় টর্চটাতে পা পড়ে পিছলে পড়ে গেল গাছগুলোর ভেতরে। কোমরে বেঁধে রাখা ওড়নাটাও পেঁচিয়ে গেছে গায়ে। বেকায়দায় পড়ায় নড়াচড়া করার সামর্থ্যটুকু হচ্ছে না। কি হলো, দম শেষ? ওঠো, আবারও রেস লাগাও, তাচ্ছিল্যের সুরে বলল আহান। তোরা কোনোভাবে নড়ে চড়ে হাঁটু ভেঙে বসলেও উঠতে পারছে না। পায়ের বৃদ্ধা আঙ্গুলটা পড়ার সময় মুচড়ে গেছে। আহান এগিয়ে এসে হাঁটুতে ভর করে বসল তুরার সামনে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি রীতিমতো। সেদিন বারণ করে দেওয়া সত্ত্বেও তুমি চোরের মতো লুকিয়ে এই রাতের বেলায় এসেছো আমার বাগানের ফুল চুরি করতে। তোমাকে পুরোটা শেষ করার আগেই তুরা ভ্যাঁ করে কেঁদে দিল। তুরার এমন আকস্মিক কান্নায় হকচকিয়ে উঠল আহান। সে তো কাদার মতো কিছু বলেনি এখনো। আরে আরে, কাঁদছো কেন? চুপ করো। আহানের কথা শুনে কান্নার বেগ আরো বাড়িয়ে দিল। আহান এদিক ওদিক তাকিয়ে চাপা ধমকে বলল, কাঁদছো কেন? চুপ করতে বলছি। আপনি আমায় শুধু শুধু বকছেন কেন? ফুপিয়ে কেঁদে বলল তুরা। আহান এহেন কথায় হতভম্ব হয়ে বলে, আমি শুধু শুধু বকছি তোমায়? হ্যাঁ, আমি তো খারাপ কাজ করিনি, তেল বানাচ্ছিলাম। আহান ভুরু কুঁচকে বিব্রত বলে, হোয়াট? তেল বানাচ্ছিলে মানে? আমি টিভিতে দেখেছিলাম সূর্যমুখী ফুল দিয়ে তেল বানানো যায়, তাই তো চেষ্টা করছিলাম। এরূপ কথা একেবারেই প্রত্যাশিত করেনি আহান। শেষে কিনা এই মাঝরাতে এই মেয়ে বাগানে এসেছে ফুল দিয়ে তেল বানাতে। তুমি এই মাঝরাতে এসেছো তেল বানাতে, তাও এভাবে? হুম, কাঁদতে কাঁদতে বলল তুরা। আহান চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে নিল। তার সাধের বাগানে ফুলগুলো ছিঁড়ে তো অষ্টরম্ভা করেছেই, তার উপর নিজের সারা গায়ে ময়লা লাগিয়ে যা তা করেছে। আহান একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছে না। ফুলগুলো হাতের তালুতে নিয়ে কিলিয়ে কে তেল বানায়? জোরে একটা প্রশ্বাস ফেলে জিজ্ঞাসা করলো, তা কই তোমার তেল? আমাকেও দেখাও। এবার তোরা আবারও কান্না আরম্ভ করলো। আহানের এবার নিজেকেই পাগল মনে হচ্ছে। এ কোন মেয়ের পাল্লায় পড়লো সে? খালি কেঁদেই যাচ্ছে। চুপ করতে বলছি আমি। এবার তোরা কান্না থামিয়ে গোল গোল চোখে তাকিয়ে রইল আহানের দিকে। আহান বসা থেকে উঠে দাঁড়িয়ে নরম কণ্ঠে বলল, ওঠো, অনেক রাত হয়েছে, এভাবে দেখলে বাড়ির লোকে হুলস্থুল করবে। তোরা তাও ঠাই বসে রইল গোল হয়ে। আহান বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে বলল, কি হচ্ছে? কথা কানে যায় না নাকি? লাগাবো একটা? আমার পা। ভয়ে মুখ কাচুমাচু করে বলল তুরা। পায়ে কি হয়েছে? ব্যথা, নাড়াতে পারছি না। আহান আবারও হাঁটু গেড়ে বসে পড়ল। দেখি। না না, থাক। চোখ গরম করে তাকাতেই তুরা চুপচাপ পা বাড়িয়ে দিল। আহান পায়ের গোড়ালি ধরে এপাশ ওপাশে ঘোরাতে নিলেই তুরার ব্যথায় আর্তনাদ করে ওঠে। খুব লাগছে? হ্যাঁ,
আহানের কথায় কাঁদো কাঁদো গলায় তুরা উত্তর দিল। আহান কিছুকাল অত্যধিক বিরক্তি নিয়ে চেয়ে থেকে উঠে একটানে তুরার হাঁটুর নিচে আর পিঠের পেছনে হাত দিয়ে কোলে তুলে নিল। আরে কি করছেন? নামান আমাকে। শাট আপ, নো মোর ওয়ার্ডস। একটা কথা বলবা তো আসার দিয়ে হাড়গোড় ভেঙে দিব। তেল বানাতে এসে পায়ের তেল বের হয়ে করে ফেলেছো। বলেই তুরার দিকে না চেয়েই গটগট করে হাঁটা ধরল বাড়ির ভেতর। তুরা ভয়ে চোখ ছোট করে চেয়ে আছে। খোঁচা খোঁচা দাড়িতে আবৃত গম্ভীর শুভ্র চোয়ালে দ্রুত খোঁচা খোঁচা দাড়িতে আবৃত গম্ভীর ভদ্র চোয়ালে দ্রুত হাঁটার তালে তুরা নড়ে উঠলেই ভয়ে খামচে ধরে আহানের টি-শার্ট, এর বুকের কাছের অংশ। আহান এক পলক বাঁকা চোখে তাকিয়ে আবারও সামনে তাকিয়ে হাঁটতে থাকে। সোজা ঘরের ভেতর এসে বসিয়ে দিল খাটের এক কোণায়। মৃদু ডিম লাইটের আলোয় রাইমা ঘুমিয়ে আছে খাটের ওপর পাশে। তুরাকে নামিয়েই আবছা আলোতে আহান ড্রেসিং টেবিলের কাছে গিয়ে কিছু একটা খুঁজতে শুরু করলো। আহান, আপনি কি খুঁজছেন? জাস্ট কিপ ইয়োর মাউথ শাট। আহানের চাপা স্বরের ধমকে চুপ করে যায় তুরা। আজব লোক তো, সে তো ভালোর জন্যই বলেছিল। এমন অন্ধকারে কিভাবে খুঁজবে লোকটা? আসলেই বজ্জাত। মনে মনে দুটো ভেংসি দিতেই আহান তার সামনে এসে হাতে কিছু একটা ধরিয়ে দিয়ে হিসিয়ে বলল, আই অ্যাম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম, ফার্দার কোনো প্রকার উদ্ভট পাকনামি করলে ঠ্যাং খোঁড়া করে রেখে দিব। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে গটগট করে বেরিয়ে গেল নিঃশব্দে। তুরা হাতের জিনিসটা নিয়ে দেখলো অয়েনমেন্ট এটা। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে এক হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। গায়ের জামা কাপড়ে ময়লা, এগুলো ছাড়তে হবে। এক পায়ে ভর দিয়ে কোনো রকম খোঁড়াতে খোঁড়াতে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসে পায়ে অয়েনমেন্ট লাগিয়ে শুয়ে পড়ল। বড় বাঁচা বেঁচেছে আজ, নাইলে রাক্ষসটা যে এত সহজে ছেড়ে দিবে ভাবতেও পারেনি। কিরে, আজ কি ভার্সিটি যাওয়ার ইচ্ছে নাই নাকি? আর কত ঘুমাবি, ওঠ। মেয়েলি কণ্ঠস্বর শুনে ঘুম ছুটে গেল তোরার। তাকিয়েই দেখে রাইমা তার উপর হয়ে তার দিকেই চেয়ে আছে। ভার্সিটির কথা মনে পড়তে হুড়মুড়িয়ে উঠে বলল, কয়টা বাজে আপু? অনেক দেরি হয়ে গেছে। 8টা বেজে গেছে। তোর ক্লাস তো 9টায়, তাই না? রাইমার কথায় তোরা উঠেই পাশ থেকে তোয়ালে নিয়ে ছুটে দেয় ওয়াশরুমের দিকে। বাইরে থেকে রাইমা গলা উঁচিয়ে বলল, তুই ফ্রেশ হয়ে আয়, নিচে অপেক্ষা করছে সবাই। তোরা কোনো উত্তর করলো না ভেতর থেকে। রাইমা উত্তর না পেরে বেরিয়ে এলো। ওয়াশরুমের ভেতরে তোরা পায়ে হাত দিয়ে বসে আছে। সে তো ভুলেই গেছিল পায়ের ব্যথার কথা। জোরে দৌড়াতে গিয়ে আবারও সেখানেই লেগেছে। বেশ কিছুক্ষণ পা ধরে বসে থেকে পরে নিজেকে সামলে উঠে গোসল সেরে বেরিয়ে এলো। হালকা গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরে চুল আঁচড়ে বেরিয়ে এলো একবারে ব্যাগটা হাতে নিয়েই। সিঁড়ি বেয়ে নেমে দেখলে সকলেই উপস্থিত ড্রয়িং রুমে। অন্য দিনের মতো হলেও আজ কেমন একটা অন্যরকম লাগছে। সবার মেজাজ বেশ থমথমে লাগছে। আর গোমড়া মুখ লোকটা বরাবরের মতোই প্রতিক্রিয়াহীন ভাবে পাউরুটিতে কামড় বসিয়ে খাচ্ছে। তোরা সেদিকে এক পলক চেয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো ইনসাফ মাহবুবের পাশে। তোরাকে দেখেই আমিনা খাতুন বলল, কি নাতবউ, ঘুম ভাঙলো? প্রত্যুত্তরে তুরা স্মিত হাসলো শুধু। রুবি খাতুন টেবিলে খাবার বেড়ে দিচ্ছে। আজকে সবাই একত্রে বসেছে নাস্তার টেবিলে। তোরা গিয়ে রাইমার পাশে চেয়ারটায় বসলে ইনসাফ মাহবুব গলা খাকারি দিয়ে বলল, আহান, তোমার সাথে কিছু কথা আছে। আহান খাবার থামিয়ে প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকালো বাবার দিকে। ইনসাফ মাহবুব আবারও বলা শুরু করলো, আজকে তোমার মিনু ফুপি আসবে। হ্যাঁ, তো আসুক। বেশ দায়সারা ভাবে উত্তর করে আবারও খাওয়ায় মনোযোগ দিল আহান। আজ থেকে তোরা তোমার সাথে থাকবে আহান। রুবি খাতুনের কথায় আহান খাওয়া থামিয়ে কপালে ভাঁজ ফেলে বলল, মানে? আহানের কথার উত্তর দিয়ে বলল তার মা, মানে আজ থেকেও ও তোমার ঘরেই থাকবে। কি যা তা বলছো মা? ও কেন আমার ঘরে থাকতে যাবে? কারণ ও তোমার বউ। আর
তোমার মামিরা তাই জানে। তারা মূলত তোমার বউ দেখতেই আসবে। ইনসাফ মাহবুবের কথায় আহান আরো উত্তেজিত হয়ে বলল, এসব কি বলছো বাবা? এই বিয়েটা যে আমি মানি না তা তোমরা বেশ ভালো করেই জানো। এসব ইউজলেস কথার কোনো মানে হয়? তুমি মানো কি না সেটা তোমার ব্যাপার, কিন্তু ও তোমার বিয়ে করা বউ। আর তারা এটাই জেনেছে। তাই শুধু তারা যে কয়দিন থাকবে শুধু সেই দিনগুলোতে হলেও তোরা তোমার সাথেই থাকবে। আমি চাই না বাইরের কারোর সামনে তোরা বা আমার বাড়ির নিয়মের অসম্মান হোক। কিন্তু বাবা, দাদু ভাই, এতদিন ধরে আমি এ ব্যাপারে কিছুই বলিনি তোমায়। তবে ইনসাফ যা বলেছে এবার তোমার সেটা মানা উচিত। বিয়ে কোনো ছেলে খেলা নয়। তবুও আমরা তোমার মতামতকে গুরুত্ব দিয়ে কোনরূপ জোর করিনি। তবে আমি চাই না বাড়িতে মেহমান এসেও এ ধরনের বিশৃঙ্খলা দেখুক। বাবাকে কিছু বলতে নিলে দিদুনের কথা শুনে থেমে গেল আহান। রাগী স্বভাবের হলেও পিতামাতার অবাধ্য সে কখনো ছিল না। শুধু বিয়ের ব্যাপারটা নিয়েই বাবার সাথে তার মতের এতটা অমিল হচ্ছে, এ কারণে সে নিজেও বেশ আশাহত। কিন্তু দিদুনের মুখের উপর কথা বলার মতো কাজ সে কখনো করতে পারবে না। চুপচাপ খাওয়া ছেড়ে ব্যাগটা হাতে নিয়েই গটগট করে চলে গেল। আহানের যাওয়ার পানে চেয়ে তোরা ঢক ঢক করে এক গ্লাস পানি গিলল। বড়দের কথার মাঝে কোনো রকম কথা বা প্রশ্ন করতে নেই, এ বিষয়টাকে মাথায় রেখেই তোরা এতক্ষণ চুপ ছিল। কিন্তু ওই জল্লাদ লোকটার সাথে একঘরে থাকার কথা সে কল্পনাও করতে পারবে না। শেষে কিনা এমন দিনও আসতে হলো। তোরার কেন জানি নিজের করুণ পরিস্থিতির কথা ভেবে আগেই হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। তোরা চল, তোকে আজ আমি রেখে আসবো ভার্সিটিতে, বলেই উঠে দাঁড়ালো ইনসাফ মাহবুব। তোরাও বাধ্য মেয়ের মতো তার পিছু পিছু বেরিয়ে এলো। ভাগ্যিস আজ তাকে ওই বজ্জাত লোকটার সাথে যেতে হয়নি। এক তো রাতে ওইরকম একটা অকাজ করেছে, তার উপর সকালবেলা করে এসব শুনে লোকটা নিশ্চয় আবারও তাকে বলতো সব তোমার দোষ, তোমার জন্য এমন হচ্ছে। ইনসাফ মাহবুব অফিসে যাওয়ার পথে তুরাকে ভার্সিটির গেটে নামিয়ে দিয়ে গেল। যাওয়ার সময় যদিও বলেছে সে গাড়ি পাঠাবে তোরার জন্য, কিন্তু তোরাই নিষেধ করেছে সে একাই ফিরতে পারবে। রাস্তাঘাট চিনতে তার খুব অসুবিধা হয় না। ভার্সিটির গেট পেরিয়ে ভেতরে ঢুকে এদিক ওদিক দেখলো, ফারিয়া কিংবা সাদমান কেউই নেই, হয়তো ক্লাসে। ভেবেই সিঁড়ির দিকে পা বাড়ালো। দ্রুত পায়ে কোনো দিক না চেয়ে হাঁটতে নিলে কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়তে নিলেই তুরাকে জাপটে ধরলো এক জোড়া হাত। আর ইউ ওকে? পুরুষালী ভরাট গলা শুনে তুরা নিজেকে সামলে সরে দাঁড়ালো। ঠিক আছো? অগান্তুকের আগান্তুকের দিকে এক পলক তাকালো তুরা। লম্বা চওড়া বেশ সুগঠিত শরীর, ধূসর বর্ণের একটা শার্ট ইন করে পরা, কালো প্যান্টের সাথে বেশ ছিমছাম গড়নের চেহারার লোকটা হাস্যোজ্জ্বল মুখে তার দিকে চেয়ে আছে। তোরা সামান্য সরে দাঁড়ালো। আমি ঠিক আছি, আমার সাবধানে হাঁটা উচিত ছিল, দুঃখিত। ইটস ওকে, নো প্রবলেম। তোরা আবারও এক পলক চেয়ে নিল। বেশ অস্বস্তি লাগছে এবার তার। এখান থেকে যাওয়া উচিত। এই তোরা, আরো একটি পরিচিত কণ্ঠস্বরের ডাকে ফিরে তাকালো তোরা। সামনে লোকটিকে অদেখা করে ক্লাসের দিকে তাকিয়ে এক ফালি হেসে এগিয়ে গেল।